হ্যালো হ্যালো, হ্যাঁ দি হেল্পলাইন বলছি। কোথা থেকে বলছেন? কান্দি থেকে। আচ্ছা, কতদিন ধরে সমস্যায় ভুগছেন? পুলিশে কমপ্লেন জানিয়েছেন? আচ্ছা, কাইন্ডলি আপনার বাড়ির ঠিকানাটা যদি আমাদের একটু বলেন। কান্দি তিলিপাড়া। আচ্ছা, কিভাবে যাব আমরা? আচ্ছা, বাস স্ট্যান্ড থেকে স্টেট ব্যাংক হয়ে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। কান্দি থানার তিলিপাড়ার মধুশ্রী ঘোষের বাড়িতে আমরা এই মুহূর্তে। দীর্ঘ 2010 সাল থেকে তিনি নানান সমস্যায় জর্জরিত। তিনি নিজে একজন ক্যান্সারের পেশেন্ট, স্বামী প্রাইমারি স্কুলের শিক্ষক। দীর্ঘদিন ধরে বারবার ধরে পুলিশের দ্বারস্থ হয়েছেন, নানাভাবে চেষ্টা করেছেন। তিনি 2 লক্ষ টাকা একটি বাড়ির জন্য অগ্রিম দিয়েছিলেন, সেই টাকা এখনও উদ্ধার করতে পারেনি। প্রত্যেক মাসে 7,500 টাকা করে তাকে সুদ দিতে হয়। এক কথায় সর্বশান্ত অবস্থা গোটা পরিবারটির। নানা রকম সমস্যায় এই ঘোষ পরিবার একেবারেই জর্জরিত। অরবিন্দবাবু স্কুলে চাকরি করেন, প্রাইমারি স্কুলে। কার্যত তিনিও নিরুপায় হয়ে পড়ছেন প্রতিদিনের খরচ জোগাতে জোগাতে। একটু কথা বলে জানার চেষ্টা করবো, অরবিন্দবাবু ঠিক এই মুহূর্তে কি সমস্যায় রয়েছে আপনার গোটা পরিবারটি? এখন সমস্যা হলো, আমাকে ওই বাড়ির যে বায়নাপত্রের জন্য 2 লাখ টাকা দিয়েছিলাম, সেটা আমি প্রাইভেট ইন্টারেস্টে নিয়েছিলাম লোন হিসাবে, এবং সেইটার জন্য আমাকে এখন মাসে মাইনে পাওয়ার, যেদিন মাইনে পাচ্ছি সেদিন থেকেই আমাকে ওই 7,500 টাকা করে গুনে দিতে হচ্ছে। আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে প্রাইমারি স্কুলের মাস্টাররা কত মাইনে পায়, এবং আমার স্ত্রী একজন ক্যান্সার পেশেন্ট, তার প্রপার ট্রিটমেন্ট আমি দিতে পারছি না টাকার অভাবে। আর এ থেকে আর কান্দি থানার আইসি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কেসে জড়িয়ে দিচ্ছে। এই জন্য আমার এখন সংসার চালানো বিরাট সমস্যা হয়ে পড়েছে। না, এই যে টাকাটা যেটা আপনারা পাননি, মানে এই যে 2010 সাল থেকে আপনারা ঘুরছেন, এই টাকা পাচ্ছেন না, এর জন্য আপনারা কোথায় কোথায় গিয়েছেন? মানে কোনো সুরাহা কি হয়েছে? না, কোনো সুরাহা হয়নি। প্রথমে আমি আইসিকে জানাই, আইসিকে বারবার আমি কমপ্লেন লিখি, কিন্তু কোনো কেস করে না। তারপর এসপিকে জানাই, সেখানেও কোনো লাভ হয়নি। তারপর কান্দির যে এসডিও, ওই এসডিও সাহেবের সহায়তায় কোনো রকমে কান্দি থানায় একটা এফআইআর করে, কিন্তু আসামি অ্যারেস্ট করছিলেন না। তখন আমি মহামান্য আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই, এবং সেই জানানোর পর থেকে কান্দি থানার আইসি আমার বিরুদ্ধে বিভিন্নভাবে আমাকে বিভিন্ন মিথ্যা কেসে জড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে কটা কেস আছে? আমার এখন 4টি কেস আছে আমার বিরুদ্ধে। কি কেস আছে? একটা আছে 376, একটা আছে 306, আর 223, 420, এইরকম বিভিন্ন মানে নন অ্যাভেলেবল কেসে আমাকে জড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে আপনারা কয়েক মাস আগেও আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন, কালীঘাটেও গিয়েছেন, নবান্নে গিয়েছেন, তার কি কোনো ফল পেয়েছেন আপনারা? না, এখনো পর্যন্ত কিছু পাইনি। ওই যাওয়ার জন্যই আমাকে আইসি সুনয়ন বসু আরও মানে হিংসা পরায়ণ হয়ে উঠেছে আমার বিরুদ্ধে। যেহেতু আমি নবান্নে যাচ্ছি, কালীঘাটে যাচ্ছি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি, কেন অভিযোগ করছি, সেই জন্যে যখন যেখানে কেস পাচ্ছে আমার বিরুদ্ধে দিয়ে দিচ্ছে, আমাদের থানায় যেতে না করছে। এই যে যাদের আপনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন, তারা কি গ্রেপ্তার হয়েছিল 2010 সালের পর থেকে? না, একজন হয়েছিল, সেটা আন্নাপা সাহেব করিয়েছিলেন, আর কেউ গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত। কারণ বাকি লোকেরা পালিয়ে। এই যে কেসগুলো আপনার এগেইনস্টে রয়েছে, এগুলো কি আপনি মানে সব জামিনযোগ্য? এগুলো জামিন নিয়েছেন? এগুলো জামিন মানে নন অ্যাভেলেবল, ওই হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। হাইকোর্ট থেকে জামিন। তো
তো স্কুল করার জন্য আপনার কোনো সমস্যার সম্মুখীন বিরাট হ্যাম্পার হচ্ছে। আমি তো এই 2015 পর্যন্ত ওয়ান টিচার ছিলাম, এখন একজন টিচার পেয়েছি। আমাকে ওই স্কুল হ্যাম্পার হচ্ছে, স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো করাতে পারছি না। একদিকে সংসারের চাপ, একদিকে স্কুলের বিভিন্ন কাজের চাপ। মানে আপনার স্ত্রীও তো একেবারে মানসিক, আমার স্ত্রী এখন বর্তমানে ওই শোকে অত্যাচারে মানসিক রোগীতে পরিণত হয়েছে। বহরমপুর মেডিকেল হসপিটালে ট্রিটমেন্ট চলছে, কিন্তু আমি প্রপার ট্রিটমেন্ট ওনাকে দিতে পারছি না। কি চাইছেন এই মুহূর্তে আপনারা, ঠিক মানে কি হলে আপনাদের পরিবার এই মুহূর্তে অনেকটা মানে নিষ্কৃতি পাবে এই সমস্যা? আমার ওই 2 লক্ষ টাকা যদি উদ্ধার হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে আমি একটু আর্থিক সহায়তা পাই। আর আইসি সাহেব যদি আমাদের উপর এই হিংসা পরায়ণ না হয়ে মিথ্যা কেসগুলো যেন না দেয়, বা কেসগুলো যদি তোলার ব্যবস্থা করেন। ওই কেসগুলোতে কি আপনার মিসেসেরও নাম জড়িত? হ্যাঁ, মিসেসেরও নাম জড়িত আছে। এই রিসেন্ট একটা আমাকে 26 তারিখ কেস দিয়েছেন, ওই কেসটা রেপ কেস দিয়েছে, ওখানেও আমার মিসেসকে জড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা কেসে আমার সঙ্গে আমার মিসেসকে টেনে নিয়ে যাচ্ছে। এখন মেন্টাল পেশেন্ট, তাকে আমি হাইকোর্টে বেল করে আনছি, কিন্তু লোয়ার কোর্টে তার মানে আমি কমপ্লাই করতে পারছি না, কারণ ওনাকে নিয়ে যেতে না করা আছে ওখানে রিপোর্টে। এবং পুলিশ হ্যারাস করছে, কেন আপনার মিসেস হাজির হচ্ছে না কোর্টে। কালকেও গেছিলাম থানাতে, আমার মিসেসকে ধরার জন্য ব্যস্ত পুলিশ, কোনো রকমে পালিয়ে বাঁচি। ঘোষ পরিবারের কাছে বলা যেতে পারে একমাত্র যেন মাথার ওপর ছাদ নেই। গোটা পরিবারটি এক তো আর্থিকভাবে জর্জরিত, অন্যদিকে এই অভিযোগ জানাতে গিয়ে একাধিক অভিযোগের শিকার হয়েছেন, একাধিক পুলিশি মামলায় জড়িয়ে পড়েছেন বিভিন্নভাবে। দিদি, একটু জানতে চাইবো, এই যে বারবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে যেটা বলছেন আর কি, এই মিথ্যে মামলা দেওয়ার ফলে আপনি কি শারীরিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছেন? আমার মনে হয়, আমার শুধু একটাই মনে হয়, এখন আমি মরে গেলে আর তো কেউ দিদিভাইয়ের কাছে জানাবে না। দিদিভাই ছাড়া আর কেউ বাঁচাতে পারে না কাউকে, দিদিভাই বাঁচাতে পারে। দিদিভাই অনেকদিন আগে বুঝেছে যে পুলিশ কোনো কাজ করে না, তাই উনি নিজে থেকে একটা সচিবালয় করেছেন। সেখানেও তো আপনারা গিয়েছেন? সেখানে গেছি, সেখান থেকে মেমো নাম্বার হচ্ছে 2347 14/2/2017 চিঠি ডিসপ্যাচ হয়ে গেছে। তারপরে আইসি ওখানে কালীঘাটে যখন আমার হাজব্যান্ড গেছেন, ওখানে ফোন করে বলেছে যে একটা কেস ওনার নামে হয়েছে। তো আমার হাজব্যান্ড সেদিন ভিডিও করে রেখেছিল, কারণ আইসি সুনয়ন বসুর চরিত্রটা আমাদের মানে অক্ষরে অক্ষরে জানা হয়ে গেছে। উনি কথায় কথায় বলবেন আমায় কেউ কিছু করতে পারবে না। আমি তো, আমার সঙ্গে 5 বার করে কথা হয় সিএম এর। সচিবালয় থেকে না, পরেও তো কোনো কাজ না, আরো খেপে গেছে। আমার উকিলের কাছে যখন আমি দৌড়ে যাই, ওখানে সকলেই দাঁড়িয়েছিল, সবাই বলছে কি বলছে হানিদি, কি বলছে আপনাকে? সবাই আমাকে ভালোবাসে, এখানকার জনতা, এখানের জনগণ আমাকে খুব ভালোবাসে। সেইটা আমি কোনোদিন তাদের কাছে ঋণী হয়ে থাকবো। আমি তো আমার কালকে আসা থেকে আমি এখন অব্দি ভেবে যাচ্ছি, আমি যদি আত্মহত্যা করে নি না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ছাড়া আমার আর কোনো গতি নেই। আমরা দেখছি এটা। আমরা এসে পৌঁছেছি কান্দির বাগডাঙ্গাতে। এই বাড়িটাই অরবিন্দ বাবুদের নেওয়ার কথা ছিল। 2010 সালে এই বাড়িটির জন্য 2 লক্ষ টাকা তিনি অ্যাডভান্স দিয়েছিলেন, কিন্তু আজকে যখন এই বাড়িতে আসা গেল, তখন দেখা গেল এই বাড়িটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা দামে। এবং 2012 সালের পর কার্যত এই পাড়াতে কিন্তু অরবিন্দ বাবু আর আসতে পারেননি। অরবিন্দ বাবু, আপনি এই পাড়াতে তো 2012 সালের পর আর আসতে পারেননি? না, আসতে পারেননি। বাড়ি ভাড়া দেওয়ার মানে বাড়ির যে টাকা অ্যাডভান্স করেছিলেন তারপরে এসেছিলেন?
হ্যাঁ, অ্যাডভান্স করার পরে এসেছিলাম, ওই 2 মাস পরে এসেছিলাম সেই রেজিস্ট্রি করার কাগজপত্র নিতে। তখন আমার মিসেস এসেছিল, মিসেসকে এখানে মারধর করা হয়েছিল, সেটা থানায় জ্বালিয়েছি, কোনো কেস করেনি। কারা মারধর করেছিল? এই সান্তনা ঘোষাল এবং সান্তনা ঘোষালের রাজমিস্ত্রি, নামটা ঠিক জানি না। মারধর করেছিল কেন? ওই যে 1 লাখ টাকা বেশি দিতে হবে, নাহলে বাড়ি দেবো না। আচ্ছা। এবং কাগজপত্র দেবো না, রেজিস্ট্রিও করবো না। তারপরে কি আপনারা থানার দ্বারস্থ হলেন? হ্যাঁ, থানার দ্বারস্থ হয়েছি, থানা কোনো কেস করেনি। পরে ওই এসডিও সাহেবের সহায়তায় একটা কেস হয়েছে গান্ধী থানায় 420। আজকে যে আমাদের সঙ্গে যখন এই পাড়াতে এলেন তখন এই বাড়িটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে 6.5 লক্ষ টাকা দামে, এইটা কি আপনি জানতেন? না, জানতাম না, আজকেই জানতে পারলাম, এর আগে আমি জানতাম না। আছেন কেউ বাড়িতে? আপনারা কারা? আপনি কি ঢুকে যাচ্ছেন কেন? একটু কথা বলবো আপনার সঙ্গে। না না, আমার সময় নেই তো, বুঝলেন? আপনি চিনতে পারছেন? আমার ভুল হচ্ছে। আপনি চেনেন? ভদ্রলোক ঘরের মেয়ে আসছে যে ব্যাপারটা। আপনি চেনেন এই দাদাকে? আপনি চেনেন ম্যাডাম এই দাদাকে? চিনতে পারছেন? না। এই দাদাকে চিনতে পারছেন? না না, আমার চিন্তার সময় নাই। আপনাকে 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছিল। আমি জানি না ওসব কথা, আপনি প্লিজ আমাকে সময় নষ্ট না, করবেন। সময় নষ্ট। আরে ম্যাডাম একটু কথা বলবো আপনার সঙ্গে। আমার ফোনটা দে তো, থানাতে ফোন লাগাতো। আমার কথা বলার সময় নাই। আশ্চর্য অভদ্র লোক তো। আমি শুধু জানতে চাই আপনার সঙ্গে কথা বলার আমি প্রয়োজন মনে করি না। না, আমি ঘটনাটা একটু শুনতে চাইছি। আমার বাড়ি থেকে আমি ধাক্কা দিয়ে বার করে দেবো। আজকেও কার্যত আমরা যখন জি হেল্পলাইন এসে পৌঁছলাম, মুখের সামনেই দরজা জানলা বন্ধ করে দিয়ে রীতিমতো পুলিশের হুমকি দেখানো হলো। অরবিন্দবাবু, আপনি যখন আজকে এলেন এখানে, আপনার অভিজ্ঞতা ঠিক কেমন হলো? যে সেই সময় তো আপনার স্ত্রীকে এখানে ফেলে মারধর করা হয়েছিল, আজকে কি ঘটনা দেখলেন? আজকে ঘটনা সেই একই রকম আছে, তখন যেরকম উনি ডেসপারেট ছিলেন এখনও সেই রকম আছে। এখন তো আমাকে পেলে মনে হচ্ছে মেরে ফেলবে। আর থানায় ফোন করে জানাচ্ছে যে ওনার বাড়িতে আমি লোক নিয়ে এসেছি হুজ্জতি করতে, যে থানার আইসিকে ফোন করে উনি বললেন। এবং হ্যাঁ, আমি খুবই ভয় পাচ্ছি, আমি ভয়েই এই পাড়া ছেড়ে দিয়েছিলাম তখন থেকে। আমরা এসে হাজির হয়েছি কাউন্সিলরের বাড়িতে। সেই সময় শান্তনা দেবীকে 2 লক্ষ টাকা যে অ্যাডভান্স দিয়েছিলেন অরবিন্দবাবু, সেই সময় একমাত্র সাক্ষী ছিলেন কিন্তু ইনারাই। একটু জেনে নেব যে দাদা ঘটনাটা ঠিক কী ঘটেছিল সেই সময়। ঘটনা তারিখটা মনে পড়ছে না, আমি কলকাতা থেকে ফিরছি, দেখছি উনি বসে আছেন, আর সান্তনা ঘোষাল যে এখানকার বাড়ি মালিক তিনি বসে আছেন। তাদের সঙ্গে পুরনো একটা কি শর্ত হয়েছে, বাড়ি বিক্রি হবে, কি টাকা, সার্টেন টাকা। 2 লাখ টাকা অ্যাডভান্স হিসাবে উনি এবং ওনার স্ত্রী সান্তনা ঘোষালকে দিলেন আমার টেবিলে। আমি উইটনেস, উনি দিচ্ছেন, এরা নিচ্ছে, এবং শর্ত ওনারা বলছেন ডিউ টাইমে রেজিস্ট্রি হবে অ্যাজ বাদ তাদের পরস্পরের কন্ডিশন। এইটা আমার সামনেই হয়। আমি তার আগে অবধি ওনাদের চিনতাম না। ওনার স্ত্রী আমাকে রেফারেন্স দিলেন সুজন চক্রবর্তী, সুজন স্যার। আমি সুজন স্যারের লোক, আমি বামপন্থী মানুষ, তাদের এন্টারটেইন করা চাই। তারপরে যে ওই বাড়িটা বিক্রি হয়ে গেল, ইনারা সেই টাকা তো আর ফেরত পেলেন না, এবং কতদিন থেকে ওনারা কিন্তু এইভাবে ঘুরে যাচ্ছে, এটা কি জানেন? তারপরে ওনারা একটা অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশের দিকে নিয়ে যায় সান্তনা ঘোষালকে। তখন থানাতে একটা টেবিল হয়, ওই টাকাটা দেওয়ার প্রশ্নে। সান্তনার স্বামী আমার পাড়ার ছেলে, বিএসএফে চাকরি করে। সেই সময়তে সান্তনার হাতে পয়সা ছিল না। আমরা অ্যারেঞ্জ করলাম যে পয়সাটা দিয়ে তুমি ফুলফিল করে নাও, তা উনি করলেন না। তার পরবর্তী অধ্যায় আইনে জটিলতা, বিভিন্ন রাজনৈতিক রঙে রাঙানো হলো, সান্তনাও রাঙালেন, ওনারাও আশ্রয় নিলেন। তখন বামপন্থীরা পাওয়ারে ছিল ওনার সে সময়, তারপরে তৃণমূল পাওয়ারে আসা, ওনাদের রাজনৈতিক হস্তক্ষেপ, আমি নির্দল বামপন্থী, আমার ছবিটা ওইখান থেকে অস্পষ্ট হয়ে গেল। ওনার টাকাটা ফেরত পাওয়ার জন্য আপনারা তো চেষ্টা করেছিলেন, তো এখনও তো পেলেন না, তো শেষ পর্যন্ত কি আরেকবার আপনারা লড়ে দেখবেন টাকাটা ওনার ফেরত কীভাবে দেওয়া যায়? অবশ্যই সেদিনকে যা বলেছি আজও তাই বলতে হবে। টাকা উনি দিয়েছেন, আমার সামনে দিয়েছেন, এবং আইসির উদ্যোগে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই সময়তে চন্দন ঘোষাল বাইরে কর্মরত থাকার জন্য তার টেলিফোনে কনসেন্ট নিয়ে আমরা টাকা জোগাড় করে নিয়ে গিয়েছিলাম, বাট সান্তনা ঘোষাল চাইনি টাকাটা ফেরত দিতে। আমরা চাই উনি আপনার মাধ্যমে, সার্বিকভাবে মানুষের সমর্থন আছে টাকাটা ফেরত দেওয়ার পক্ষে। এই এলাকার মানুষ, প্রত্যেকটি মানুষ চায় যে ওর টাকা দেওয়া টাকা ফেরত পাক, আমিও তাই চাই। এবং তার উদ্যোগ, আপনারা যে উদ্যোগ নিয়েছেন সেটাকেই পাথেয় করে ভাবছি, ওনার টাকাটা ফেরত পেলে আমিও খুশি হব একজন মানুষ হিসাবে। খুব অন্যায় হয়েছে ওনার ওপর। আমরা এইমাত্র কথা বললাম কান্দি থানার আইসি সুনয়ন বসুর সাথে,
যার বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ উঠেছে। একটু সরাসরি কথা বলবো যে আপনাকে সরাসরি যখন আপনি আইসির সঙ্গে কথা বললেন, কথা বলার পর আপনি কতটা আশ্বস্ত হলেন? আমার আজকে কথা বলার পর আমার মনে হচ্ছে যে আমার এই কেসটা নিয়ে হয়তো আমার কিছু সুরাহা হবে আপনাদের সহযোগিতায়। এতদিন যা হতাশার মধ্যে ভুগছিলাম, আজকে একটু মানে আশার আলো দেখতে পাচ্ছি। দেখা যাক চিটিং কেস যেটা হয়ে আছে ওটাতে কত দূর কী হয়। আর মিথ্যা মামলা যেগুলো আপনি বলছেন আপনার বিরুদ্ধে করা হয়েছে, সেগুলো নিয়েও তো সরাসরি আপনি কথা বললেন, সেগুলো নিয়ে উনি কী বলছেন? হ্যাঁ, সেগুলো এখন উনি বললেন যে চার্জশিট দিয়েছেন, তবে আমার ওই মিথ্যা কেসগুলো উঠে গেলে যে ওঠানোর কোনো ব্যবস্থা যদি আইসি সাহেব করেন বা আপনাদের সহযোগিতায় যদি কিছু সুরাহা হয়, তাহলে আমি এই মানে অযথা হেডেক থেকে একটু রেহাই পাই, মানসিক শান্তি পাই।